স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। রবিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এমনটাই জানান দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপের সঙ্গে যোগাযোগ করা হয়নি বা তার আইনজীবীর পত্রের জবাব দেওয়া হয়নি এমন অভিযোগ সত্য নয়। তার তথ্য দুদক আইনজীবীর মাধ্যমে টিউলিপকে সাফ জানিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৫ই অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বেকায়দায় পড়েন ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকও। নানা দুর্নীতির অভিযোগ উঠায় মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ। দুদক পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে যে মামলা করে তাতে শেখ হাসিনা, শেখ রেহানা সহ টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়। অল্প সময়ে ওই মামলার অভিযোগপত্র দেয় দুদক। এরপর দুদকের আসামি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে তার সাথে যোগাযোগ তো দূরের কথা, তার আইনজীবীর মাধ্যমেও পাঠানো পত্রের জবাব দেয়নি দুদক। কমিশন পুরোটি আমরা নিচে নেমে এসেছি। ঈদের ছুটির পর রবিবার প্রথম কর্মদিবসে এসব বিষয়ে খোলাসা করতে দুই কমিশনারকে নিয়ে ব্রিফিংয়ে আসেন দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপের অভিযোগ সত্য নয়। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। টিউলিপকে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলার আহ্বান জানান তিনি। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। আব্দুল মোমেনের দাবি, তার কমিশন উদ্দেশ্য প্রণোদিত কোনো মামলা করছে না। 12 ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে। দুদক থেকে ছাড়া পেয়েছে, কোর্ট না, কিন্তু বলুন একটা নাম বলুন। এ সময় দুদক কমিশনার মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, মোমেন কমিশন কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে না। ডক্টর মোমেন কমিশন দুশ্মন দমন কমিশন নয়, দুর্নীতি দমন কমিশন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন। রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 2018 সালে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক চুক্তিতে বিনা পারিশ্রমিকে একটি তথ্যচিত্র করেন তিনি। জানা গেছে, সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে। সম্প্রতি তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়। আমরা আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। আর এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মার্চ মাসে প্রবাসী আয়ে রেকর্ড করল বাংলাদেশ। প্রথমবারের মতো দেশে এসেছে 329 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের অর্থনীতির বড় শক্তি প্রবাসী আয়। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা। সেই প্রবাহে মার্চে নতুন মাইলফলক স্পর্শ করল দেশ। 329 কোটি বা 3.29 বিলিয়ন ডলার এসেছে গেল মাসে। দেশি মুদ্রায় এ অঙ্ক 40,000 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থবছরে 24.77 বিলিয়ন ডলার। এর আগে 2019-20 অর্থবছরে রেমিটেন্স এসেছিল 18.20 বিলিয়ন ডলার। 2021-22 অর্থবছরে 21.03 বিলিয়ন ও 2022-23 অর্থবছরে 21.61 বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে আসে। 2023-24 অর্থবছরে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়ে হয় 23.91 বিলিয়ন ডলার। রেকর্ড প্রবাসী আয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন, সেটা আমরা টাচ করতে পেরেছি।
মানে এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। এদিকে সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময় শেষে দেশের অর্থনীতি রিজার্ভ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে সংকট সামাল দেয়ার কৌশল নেয়ার কথাও জানান তিনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, IMF প্রতিনিধি দল মনে করছে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সঠিক পথেই এগুচ্ছে। রবিবার সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। IMF এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এবং তারা 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে হালনাগাদ আর্থিক তথ্য পর্যালোচনার জন্য আলোচনা শুরু করেছেন। ডক্টর সালেউদ্দিন আশা প্রকাশ করেন, বাংলাদেশ শিগগিরই IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে পাবে। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও বৈঠক করে IMF এর প্রতিনিধি দল। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সপ্রেস করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমার ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ কমে, এটা আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। শুল্ক পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন শুল্ক আরোপের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে উদ্যোগ নেবে বাংলাদেশ। পোশাক শিল্পের বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টাও করবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য ও জ্বালানি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিডার নির্বাহী চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, NBR চেয়ারম্যান সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সব বিষয়কে ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কনীতি প্রসঙ্গ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শুল্কনীতির প্রেক্ষিতে আগামী 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে 2টি চিঠি পাঠানো হবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR এর কাছে। US এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমরা যেহেতু আরও মার্কেট অ্যাক্সেসটা আমাদের জন্য বাড়ে। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পোশাক শিল্পের বাজার যেন রক্ষা করা যায় সে চেষ্টাও করা হবে। US এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু LNG এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। এদিকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী অগ্রসর হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হব। আর খলিলুর রহমান বলেন, 2-1 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত করতে পারবো মার্কিন প্রশাসনের সাথে আমরা কি ধরনের নেগোসিয়েশনে যাব। US ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে আমরা যা সংকেত পাচ্ছি আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। ব্যবসায়ী প্রতিনিধি নাসিম মঞ্জুর বলেন, সময় উপযোগী পরিকল্পনা নিতে না পারলে আমরা পিছিয়ে যাব। দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। একটা জিনিস আমরা সবাই একমত হব যে বাংলাদেশের কম্পিটিটিভনেস যেন আমরা না হারাই। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের স্বার্থে যেটা ভালো হয় তেমন উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।
নতুন বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে বিশ্বের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীরা। কমপক্ষে 40টি দেশের এসব তালিকায় থাকছে নাসার মতো সংস্থাও। সোমবার শুরু হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সামনে রেখে ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগে আগ্রহ তৈরি করতে উপস্থাপন করা হবে নতুন বাংলাদেশকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আগস্টে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই দেশে বিদেশি ও দেশীয় বিনিয়োগ বাড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় সোমবার থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগকারীদের নির্ভর করতে তাদের সামনে তুলে ধরা হবে নতুন বাংলাদেশকে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরো ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। বিশ্বের 40টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। ভার্চুয়ালিও যোগ দেবেন অনেকে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম তো ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। বিডা চেয়ারম্যান বলছেন, নতুন বাংলাদেশে আগ্রহী বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করারও। যে ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, সেই 20টা রিফর্ম আবার যদি পরের সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টো দিকে ফেরত নিয়ে যায়, তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তা আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সাথে আলাদা বৈঠকও করবেন তিনি। সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে নামবে বিএনপি। তার আগে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নিজেদের অবস্থান জানাতে চায় দলটি। দলের নীতি নির্ধারকদের অনেকেই ডিবিসি নিউজকে বলেছেন, সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হবে। ইতিবাচক সাড়া পাওয়া না গেলে চলতি মাসেই নানামুখী কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 5 আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠ জুড়ে নয়া মেরুকরণ আর নানামুখী সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন না সংস্কার, এ নিয়ে রাজনৈতিক বৈপরীত্যের অবস্থানে সরব দলগুলো। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সরকারের 7 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চলতি মাসেই রাজপথে নামার আভাস দিচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে আবারও সাক্ষাৎ করে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যেন খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি প্রদান করেন জাতির সামনে। যদি এই বিষয়ে কোনো বিলম্ব হয়, আমরা অবশ্যই আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব। এটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন। সরকার কি তবে সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়? এমন সন্দেহে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন নির্বাচনের কথা না বলে সংস্কার এটা ওইটা বিচার আচার এই যে নিয়ে আসতেছে। বিচার তো খুব কঠিন কাজ না, কাজ তো UN করে দিয়েছে, তার তো কিছু লাগে না, বিচার তো শুরু করা উচিত, শুরু করছে না। তাহলে সবই এই যে হবে করব, এটার মধ্যে থাকলে তো একটা রাষ্ট্র অনিশ্চিতার মধ্যে থাকতে পারে না। নির্বাচন আদায়ে মাঠে নামার আগে উদার ডান ও বাম দলগুলোকে সঙ্গে চায় বিএনপি। এ নিয়ে শিগগিরই তাদের সাথে কথা চালাচালি শুরুর কথাও জানান নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আত্মসমর্পণ করা আওয়ামী লীগপন্থী 93 আইনজীবীর মধ্যে 84 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিন পেয়েছেন বাকি 9 জন।
সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন এই আইনজীবীরা। তাদের মধ্যে আছেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। গেল বছরের ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহে জামিন নিয়েছিলেন ১১৫ জন। জুলাই গণহত্যা মামলার আসামিরা নানাভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের দুর্নীতি খুঁজে বের করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শুরু হয় বিচার। কাঠগড়ায় দাঁড় করানো হয় আওয়ামী লীগের অনেক নেতা, আমলাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে প্রসিকিউশনের অভিযোগ, পলাতক এবং কারাগারে থাকা আসামিরা ট্রাইব্যুনালের বিচারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের যারা এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন, এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। গণহত্যার বিচারে দুর্নীতি করতে কাউকে সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না। দেশবাসীর প্রত্যাশা পূরণে জুলাই গণহত্যার দ্রুত বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির সহ ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই আপন চাচাতো ভাই বোন। আহত হয়েছেন আরও 4 জন। রবিবার বেলা 11টার দিকে কক্সবাজারের কুতুপালংয়ে রাজাপালং ইউনিয়নের পশ্চিম পাড়ায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। চাচাতো ভাই বোনদের মধ্যে বিরোধ চলা জমিতে পাকা দেয়াল নির্মাণ শুরু করে এক পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।